আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। স্বচ্ছ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনে সহযোগিতা করবে যুক্তরাজ্য। সোমবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানান, জাতীয় নির্বাচনের তফসিলের পর কয়েক ধাপে 150 পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। রিপোর্ট ফাদ মোহাম্মদের। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের লক্ষ্যে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। পরে সাংবাদিকদের তিনি বলেন, আগামী বছরে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানায় যুক্তরাজ্য, পাশাপাশি নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত তার দেশ। The UK welcomes the announcement made by the Chief Advisor a few months ago of national elections in Bangladesh. And today's meeting with the Election Commissioner, we had a very good discussion, and I reaffirmed the UK's support for free, fair, credible and peaceful elections here in Bangladesh next year. We commend the efforts of the Election Commission and the interim government, and with our international partners, the UK is supporting the Election Commission. দুপুরে নির্বাচন কমিশন সচিবের সাথে ইউরোপীয় ইউনিয়নের 5 সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করে। বৈঠক শেষে ইসি সচিব জানান, নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। ওনারা আমাদেরকে মূলত কয়েকটা জিনিসের ব্যাপারে ক্লারিফিকেশন চেয়েছেন। ক্লারিফিকেশনটা হচ্ছে যে ওনারা একটা এমওইউ করবেন আমাদের সাথে, ফরেন মিনিস্ট্রি আমাদের সাথে এবং ইইউ একটা ত্রিপাক্ষিক এমইউ হবে, যে এমইউ এর ধারাবাহিকতায় ওনাদের প্রতিনিধি দলরা আসবেন। শিডিউল ঘোষণার সময় থেকে ওনারা আসবেন বিভিন্ন পর্যায়ে, সবাই যে একসাথে 150 জন আসবেন তা না, বিভিন্ন পর্যায়ে ওনাদের প্রতিনিধি দল আসবেন এবং আমাদের কাজের যে অগ্রগতি আসছে সেটা সন্তোষজনক। সচিব আরও জানান, ভোট গণনার সময় পর্যবেক্ষকরা ভোট কেন্দ্রে থাকতে পারবেন কিনা তা জানতে চেয়েছেন প্রতিনিধি দল। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। অতীতে আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, বিএনপি ধর্মের বিভেদ নয়, সবাইকে রাষ্ট্রের নাগরিক হিসেবে দেখতে চায়। জনগণের রায়কে ভয় পেয়ে জামাত সহ কয়েকটি রাজনৈতিক দল মানুষের ওপর পিআর পদ্ধতি চাপিয়ে দিতে চায় বলে অভিযোগ করেছেন তারা। সোমবার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে অংশ নিয়ে দলটির নেতারা এমন মন্তব্য করেন। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। সোমবার রাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহাসপ্তমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি পূজা মণ্ডপ পরিদর্শন করে ভক্তদের সাথে দুর্গা উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, একটি মহল আগামী জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার পায়তারা করছে। যারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, জনগণ তাদেরকে বয়কট করবে। এছাড়া অতীতে আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করলেও বিএনপি তাদেরকে নাগরিক হিসেবে দেখতে চায়। রাজনৈতিকভাবে বিভিন্ন কারণে গত ফ্যাসিবাদী শক্তি আপনাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছে, ভোটের বাক্স হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে। সেখান থেকে সবাইকে বেরিয়ে যেতে হবে। যারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, যারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করার মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করবে, তাদেরকে দেশের জনগণ চিহ্নিত করবে। আমরা এই মিলনায়তনে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সভায় আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে করার দাবিতে আন্দোলনের সমালোচনা করে হাফিজউদ্দিন আহমেদ বলেন, জনগণের ভোটে ক্ষমতায় এসে নতুন এ পদ্ধতি বাস্তবায়ন করতে হবে। যারা 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সবসময় জনগণের বিপক্ষে থাকে তাদের অবস্থান, আজকে তারা বাংলাদেশে ভাগ্য নির্ধারণ করতে চায়। তারা তুলে এনেছে কি পিআরের অধীনে নির্বাচন হতে হবে। 2-3টি রাজনৈতিক দল মিলে তো একটি নির্বাচনী ব্যবস্থা জনগণের উপরে চাপিয়ে দিতে পারে না। নতুন নতুন কাপড় চোপড়। এদিকে পাহাড়ে চলমান অস্থিরতা অশুভ পরিকল্পনার অংশ উল্লেখ করে ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পাহাড়ে আমরা অশান্তির কিছু দেখতে পাচ্ছি, ঘটনা দেখতে পাচ্ছি। হঠাৎ করে এই সমস্ত বিষয়গুলো মানুষকে নানাভাবেই ভাবিয়ে তুলছে। আমাদের প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ বিরোধী
যে সমস্ত কর্মকাণ্ড বা যে ধরনের কোনো মাস্টার প্ল্যান থেকে থাকে, অশুভ পরিকল্পনা থেকে থাকে, আমাদের প্রত্যেককে সেটি ব্যর্থ করতে হবে, সেটি নস্যাৎ করতে হবে। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে জামায়াত সমর্থকদের নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে আগামী নির্বাচন নিরপেক্ষ না হওয়ার শঙ্কা প্রকাশ করেন রিজভী। এই লোকগুলো জামাতের, এই লোকগুলো শিবিরের, এদেরকে কি পয়েন্টে আনতে হবে। উবাইদুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। ভারত ও ফ্যাসিস্টদের মদদে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশে দুর্গাপূজা যেন উৎসব মুখর না হয় সেজন্যই খাগড়াছড়ির ঘটনা বলেও অভিযোগ করেন তিনি। সোমবার সকালে রাজধানীর পুরাতন রমনা থানা কমপ্লেক্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের 5টি থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবনের ভিত্তিফলক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। সন্ত্রাসীরা পাহাড় থেকে গুলি করেছে জানিয়ে তাদের অপতৎপরতা রুখে দিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান তিনি। আটকে পড়া পর্যটকদের বেশিরভাগকে ফিরিয়ে আনা হয়েছে। খাগড়াছড়ির পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে দাবি করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। তো আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে এবং এই হাতিয়ারগুলি অনেক সময় বাইরে থেকে আসছে। যে একটা মহল খাগড়াছড়ি যে পরিস্থিতি এটা ঘোলাটে করার চেষ্টা করতেছে, ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী তৌফিকা করিমের 114টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। এসব অ্যাকাউন্টে অবৈধ লেনদেন হয়েছে 653 কোটি 36 লাখ টাকা। জব্দের সপক্ষে আদালতে বলা হয়, অভিযুক্ত তৌফিকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী ও সাবেক পিএস। তিনি আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামি জামিন করা, নিয়োগ বাণিজ্য, বদলির তদবির সহ নানা অপকর্ম করে অর্থ উপার্জন করেন। উপার্জিত অর্থে ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় সহ বিদেশে অর্থ পাচার করে মানি লন্ডারিংয়ের অপরাধ করায় তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত 114টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে উৎসব মুখর ছিল ঢাকা সহ সারা দেশের মন্দির ও মণ্ডপগুলো। সপ্তমী তিথিতেই জাগ্রত হন দেবী। এদিন প্রতীকী কলা বউকে স্নান করিয়ে ঘট প্রতিস্থাপন করা হয়। স্নান শেষে চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠার পর শুরু হয় পূজার মূল আচার। নাইট প্রিন্সের রিপোর্টে বিস্তারিত। সপ্তমীর পূজা উপলক্ষে রাজধানীর মন্দিরগুলো এখন উৎসব মুখর। দিনের শুরুতেই মন্দির প্রাঙ্গণে এসে দেবীর চরণে অঞ্জলি দেন ভক্ত অনুরাগীরা। এ সময় ঢাক, ঢোল, উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে ভরে ওঠে চারপাশ। ভক্তরা সারিবদ্ধভাবে দেবীর চরণে ফুল, ধূপ ও প্রদীপ নিবেদন করেন। শান্তি, সমৃদ্ধি এবং পরিবারের মঙ্গল কামনায় প্রার্থনা তাদের। মূলত এই পূজার উদ্দেশ্য হচ্ছে সকল আসরিকতা বিনাশ করে একটা সুন্দর সুখী সংসার, পরিবার সবাই মিলে একসাথে ভালোভাবে বেঁচে থাকা, এটাই আমাদের মূল উদ্দেশ্য থাকে। এখানে এসে অনেক আনন্দ লাগছে। এখানে অঞ্জলি দিতে এসেছি আর পূজা করতে এসেছি, অনেক মজা লাগছে। অঞ্জলির পর ভক্তদের মধ্যে বিতরণ করা হয় প্রসাদ। ছোট বড় সবাই একসাথে উৎসবের আনন্দ উপভোগ করেছেন। প্রতিদিন এখানে পূজা শেষে অঞ্জলি এবং অঞ্জলির পর আমরা ভক্তদের মাঝে প্রসাদের ব্যবস্থা করেছি। আজকে প্রচুর ভক্ত সমাগম হবে এখানে। এই পূজা অর্চনার শেষেই অঞ্জলি প্রদান শেষে ভক্তদেরকে আমরা শৃঙ্খলার সহিত এখানে লাইন দিয়ে প্রসাদ বিতরণ করব। তারপরে সন্ধ্যায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য হবে, গান হবে, আরতি হবে, সন্ধ্যায় আরতি হবে। এইভাবে আজকে সারা দিনব্যাপী আমাদের আজকের মহাসপ্তমীর আয়োজন। পূজা মণ্ডপে নিরাপত্তার জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক ভিড় নিয়ন্ত্রণে রাখছেন। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। মা ইলিশ রক্ষায় 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বিপণন বন্ধ থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। সোমবার দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
এ সময় প্রতিশ্রুতি দিয়েও ইলিশের দাম কমাতে না পারায় দুঃখ প্রকাশ করেন উপদেষ্টা। বলেন 2020 থেকে পর্যায়ক্রমে ইলিশের আহরণ কমেছে। এ বছরের জুলাই ও আগস্ট মাসেও 2024 সালের চেয়ে যথাক্রমে 33.2% ও 47.31% কম ইলিশ আহরিত হয়েছে বলে জানান উপদেষ্টা। শর্ত সাপেক্ষে দুর্গাপূজায় ভারতে 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিলেও প্রাপ্যতা কম থাকায় 16 থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত বেনাপোল সীমান্ত দিয়ে 81 মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে বলে জানান ফরিদা আক্তার। ইলিশ ধরায় নিষেধাজ্ঞা 165 উপজেলার 6,30,140 জেলে পরিবারকে ভিজিএফ এর মাধ্যমে প্রতি পরিবারকে 25 কেজি করে চাল দেওয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আর্থিক খাতের সব সূচকে উন্নতির পরও যারা উদ্দেশ্যমূলক প্রচারণা চালাচ্ছে তারা ফ্যাসিস্টদের পক্ষে কাজ করছে বলে অভিযোগ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সোমবার বিকেলে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর ইনস্টিটিউট উদ্বোধন অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের শুধু সমালোচনা না করে ভালো দিকগুলো তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, আর্থিক প্রতিবেদনে গরমিল করে যারা কর ফাঁকি দিচ্ছে, তথ্য গোপন করছে, তাদের ধরতে কাজ চলছে। কোম্পানির অনিয়ম ধরতে অডিটরদের ভূমিকা রাখার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। আমি বিভিন্ন সময় আমরা যে সব ভালো করছি তা না, পজিটিভ নেগেটিভ মিলিয়ে আছে। তো বাইরে কিন্তু বাংলাদেশে ভাবমূর্তি কিন্তু অত্যন্ত ভালো। সামনের ভবিষ্যতে যে বাংলাদেশের জন্য এরকম কোনো বাধা বিপত্তি না আসে, সামনে যেন আমরা দ্রুত এগিয়ে যেতে পারি। বাংলাদেশের জন্য একটু পজিটিভ কথাবার্তা একটু বলেন। কিচ্ছু মানে বাদে একটা অন্তর্বর্তী সরকার এই ন্যারেটিভগুলো বলে উনি অন্তর্বর্তী সরকারকে আরও দুর্বল করছে এবং ফ্যাসিস্টকে আরো উৎসাহ দিচ্ছে। প্রবাসের খবর। কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আখতারুজ্জামান সরকারের মালয়েশিয়া আগমন উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা করেছে মালয়েশিয়াস্থ কুমিল্লা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, বুধবার কুয়ালালামপুর বুকিত বিনোতানের ভিআইপি পিঠাঘরে এ সংবর্ধনার আয়োজন করা হয়। মালয়েশিয়া চৌকিট বিএনপির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে কুমিল্লা উত্তর জেলা যুবদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলিফ সরকার ও মালয়েশিয়া নবীন দলের সভাপতি মোহাম্মদ হাশেম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা 2 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মিনহাজ মণ্ডল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, কুয়ালালামপুর মহানগর বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমান হোসেন, সাংগঠনিক সম্পাদক কুমিল্লা তিতাস উপজেলা বিএনপির প্রবাস কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহফুজ সরকার সহ মালয়েশিয়াস্থ কুমিল্লা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এই সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে তারেক রহমান ও খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্য প্রবাসে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। পরে মোহাম্মদ আখতারুজ্জামান সরকারকে ফুল দিয়ে বরণ করে নেন মালয়েশিয়ায় বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মুকুল হোসাইন সহ মালয়েশিয়াস্থ কুমিল্লা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মক্কা বিএনপির সহ সভাপতি শাহ আলম ডিস্কুর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে মক্কা বিএনপি। এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, মক্কা নগরীর একটি হোটেলে আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও তাজুল ইসলামের উপস্থাপনায় মাহফিলের প্রধান অতিথি ছিলেন পবিত্র ওমরা পালনে আসা ঢাকা 7 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রাসেল। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ শাহজাহান, তসলিম, আক্তার হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, HM পারভেজ মৃধা, MY আলাউদ্দিন। বক্তব্য রাখেন আবু সালেহ, রাশেদুল আমিন চৌধুরী, নাসির উদ্দিন সরকার, ফয়েজ সরকার, ডক্টর আমিনুল ইসলাম ও মোহাম্মদ বেলাল। শেষে প্রয়াত শাহ আলম ডিস্কুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় মক্কা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সৌদি আরব তাবুক বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে সৌদি আরবে 95তম জাতীয় দিবস পালিত হয়েছে। সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান, তাবুক বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত সৌদি আরবের 95তম জাতীয় দিবসের আলোচনা সভায় অনুষ্ঠান শুরুতে
কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশি ও প্রবাসী ছাত্রছাত্রীবৃন্দ। মহান জাতীয় দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ আব্দুল জলিল মৃধা। সৌদি আরবের 95তম জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সৌদি আরব তাবুক শিক্ষা বোর্ডের সিনিয়র সুপারভাইজার ফয়সাল আল জাহারানি। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সৌদি আরব তাবুক বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ কামরুজ্জামান সোহেল, স্কুলের সিনিয়র শিক্ষিকা নাদিয়া আদনান ও মিনাল ফাতেমার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সদস্য হাফিজুর রহমান মোহাম্মদ মহসিন খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদিয়ান নাগরিক সিনিয়র শিক্ষিকা মিস সামার, মিস বিদুর, স্কুল শিক্ষিকা মিসেস জাহিদা মারুক, মিসেস রানিয়া, মিসেস সাজিয়া বাবর, মিস দিমা জলিল, মিস সফরিন, মিস দিনা দলিল, মিসেস চেসমিন, শিক্ষক মোহাম্মদ রুবেল হোসেন, মিস মাইশা জাহান সহ স্কুলের সকল শিক্ষকবৃন্দ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৌদি আরব তাবুক শিক্ষা বোর্ডের সিনিয়র সুপারভাইজার ফয়সাল আল জাহারানি। মালয়েশিয়ার সেরা 10টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে বাংলাদেশে 22তম শিক্ষা মেলার আয়োজন করতে যাচ্ছে এই রিলায়েবল কনসালটেন্সির পরিচালক মোহাম্মদ রাকিব মিয়া। বলেন, বাংলাদেশ থেকে প্রতি বছর বহু শিক্ষার্থী উচ্চশিক্ষা নিতে বিদেশ যান। গত 1 যুগ ধরে বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের কয়েকটি দেশের মাঝে প্রিয় নাম মালয়েশিয়া। এটি এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, আগামী 31 অক্টোবর ও 1 নভেম্বর ঢাকার বনানীর হোটেল গোল্ডেন টিউলিপে, 3 নভেম্বর চট্টগ্রামের ওয়েল পার্ক হোটেল, 5 নভেম্বর হোটেল এক্স রাজশাহীতে এবং 7 নভেম্বর খুলনার হোটেল ক্যাসেল সালামে এ মেলা অনুষ্ঠিত হবে। শিক্ষা মেলায় থাকছে বিভিন্ন সুযোগ সুবিধা, যার মধ্যে কিছু বিশ্ববিদ্যালয়ের জন্য রয়েছে ফ্রি অ্যাপ্লিকেশন, 50% স্কলারশিপ, ফ্রি হোস্টেল ও ফ্রি বিমান টিকিট। এছাড়া এই মেলাতে কোনো ফাইল ওপেনিং ফি লাগবে না এবং সকল ইউনিভার্সিটির বাংলাদেশি প্রতিনিধির সাথে আলাদাভাবে কথা বলার সুযোগ থাকবে। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।